সবাইকে স্বাগত এটি নিউজে। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্ট। আপনাদের সাথে আছি আমি আকাশ এহসান। দর্শক, প্রায় প্রতিদিন আমরা হাজির হয়ে যাই একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করি। আমাদের সাথে থাকেন একজন অতিথি। আমাদের আজকের বিষয় আগামীর বাংলাদেশ নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে এই মুহূর্তে হাজির হয়েছেন প্রফেসর ডক্টর এম এ মুহিত, শিক্ষাবিদ, গবেষক এবং রাজনীতির সাথেও জড়িত তিনি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি এটিএন স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা যেমনটি বলছিলাম, আজকের বিষয় আগামীর বাংলাদেশ। একটি সংগ্রামের পর আমরা একটি নতুন বাংলাদেশ এবং সম্ভাবনার বাংলাদেশ দেখতে পাচ্ছি। এই সম্ভাবনা নতুন বাংলাদেশ গড়ার পিছনে আসলে কোন বিষয়গুলোর উপর গুরুত্ব দিতে হবে এবং কিভাবে আমরা সবার জন্য বাসযোগ্য একটি নতুন স্বাধীন সুন্দর বাংলাদেশ পেতে পারি, তা নিয়ে আজকে আলোচনা করব। আমি ফিরে যাচ্ছি আমাদের অতিথির কাছে। স্যার, প্রথমেই যে বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, একটা অনেক ত্যাগ সংগ্রামের পরে, একটি আন্দোলনের পরে আমরা দেশকে সংস্কারের জন্য একটি স্বাধীন বাংলাদেশ, নতুন স্বাধীন বাংলাদেশ দেখতে পেলাম। আসলে নতুনের পথেই হাঁটছি আমরা, নতুনের কেতন উঠছে। আপনি একজন শিক্ষাবিদ, চিকিৎসক হিসেবে কেমনভাবে দেখছেন এই বিষয়টি? ধন্যবাদ। আমরা আজকে যে বাংলাদেশে এসে দাঁড়িয়েছি, সেই বাংলাদেশটি হচ্ছে ছাত্র, তরুণ জনতার ব্যাপক রক্তদানের ভেতর দিয়ে, কঠিন একটি সংগ্রামের ভেতর দিয়ে একটি ফ্যাসিস্ট সরকারকে পতনের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে। কিন্তু এই পথটি আমরা যখন পাড়ি দিয়েছি, এর আগের যে 16টি বছর আজকের যে তরুণ এই মিছিলকে নেতৃত্ব দিয়েছে, সেই তরুণটির বয়স যখন 10 বছর, তখন থেকে সে একটি ফ্যাসিস্ট সরকারের অধীনে একটি ফ্যাসিস্ট রাষ্ট্রের ভেতরে তাকে বড় হওয়া শুরু হয়েছে। সে যখন স্কুল বা কলেজের মাঠে খেলতে গিয়েছে, একজন অন্যায়ভাবে এসে তাকে হয়তো মেরেছে। সে কোনো প্রতিবাদ করতে পারেনি, কারণ যে ছেলেটি তাকে মেরেছিল সে হয়তো ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নেতার ছেলে। সে যখন কলেজে গিয়েছে, সে দেখেছে তার পছন্দের মতামতগুলো, তার রাজনৈতিক মতামতগুলো সে প্রকাশ করতে পারবে না। এটাই নাকি নিয়ম। এবং এই সন্তানদেরকে আমাদের মধ্যবিত্ত পরিবারের বাবা মারা এই ফ্যাসিস্ট শাসনের যে ভয়ের রাজত্ব কায়েম হয়েছিল, যেখানে যে কোনো কিছুর প্রতিবাদ করা মানে আপনি খুন হয়ে যেতে পারেন, গুম হয়ে যেতে পারেন, আপনি হারিয়ে যেতে পারেন এবং আপনি কোথাও কোনো বিচার চাইতে পারবেন না। সেই বাংলাদেশে বেড়ে ওঠা এই তরুণরা দিনের পর দিন নির্যাতনের ভেতর দিয়ে বড় হয়ে এবং ফ্যাসিস্ট ব্যবস্থা যখন গড়ে ওঠে, তারা নানানভাবে একটা পুরো সমাজকে কলুষিত করার চেষ্টা করে, ইতিহাসকে বিকৃত করে এবং এমন সব বয়ান বা ন্যারেটিভ তৈরি করে যেটার মাধ্যমে শুধু একটি দল, একজন ব্যক্তি, সেটিই হয়ে যায় মুখ্য, সারা দেশের মানুষকে ইনভিজিবল করে দেয়া হয়। আজকে আমরা কি বাংলাদেশ চাই, সে প্রশ্নের উত্তরে আসলে আমাদের ফিরে যেতে হবে আজকে যে বিপ্লবটি ঘটল, এই ছাত্র জনতার বিপ্লব কেন হয়েছে, কারা করেছে এবং কোন অভিজ্ঞতার থেকে শিক্ষা নিয়ে তারা এই রুখে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। কারণ এটি সহজ কথা নয় যে আমাদের 16 বছর, 17 বছর, 20 বছরের তরুণ ছেলেমেয়েরা তারা রাজপথে নির্বিচারে গুলি খেয়েছে, নিরস্ত্রভাবে তারা আন্দোলন করেছে। শুরুতে তাদের দাবি কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না, শুরুতে তাদের দাবি কোনো সরকার পরিবর্তনের আন্দোলন ছিল না একদমই। কিন্তু তারপরেও তাদেরকে বিনা বিচারে, নির্বিচারে পথে গুলি করে মারা হয়েছে। আমরা চোখের সামনে সেটা দেখেছি। এইভাবেই কিন্তু এই আন্দোলনটা গড়ে উঠেছে এবং এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, সেই মুখগুলোর দিকে যদি আপনি তাকান, আপনি দেখতে পাবেন যে তারাও কিন্তু একটি দীর্ঘ রাজনৈতিক প্রক্রিয়ার ভেতর দিয়ে গড়ে উঠেছে। এই নেতৃত্ব হঠাৎ একদিন গড়ে ওঠেনি। আজকের যে ছাত্রটি এই আন্দোলন করেছে, সেই ছাত্রটি যখন স্কুলে পড়ত 2013, 14, 15 সালে, সেই সময় তারাই কিন্তু নিরাপদ সড়ক আন্দোলন করেছে। একদম। তারাই কিন্তু প্রতিবাদ করেছে যে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার প্রয়োজন। আমরা দেখেছি রাজপথে তারা প্ল্যাকার্ড রেখেছে যে রাষ্ট্র সংস্কারের কাজ চলছে। এই তাদের সেই আন্দোলনকে দমন করা হয়েছে। এই ছাত্ররাই যখন বিশ্ববিদ্যালয়ে গিয়েছে, তখন তারা ভ্যাট বিরোধী আন্দোলন করেছে। এই ছাত্ররাই যখন বিশ্ববিদ্যালয়ে গিয়েছে 2013 সালে, 14 সালে, 15 সালে, আবার তারা বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলনে সম্পৃক্ত থেকেছে, ছাত্রলীগ নামক গুন্ডা বাহিনীর শত অত্যাচার নির্যাতনের মুখে। এই ছাত্ররাই 2018 সালে কিন্তু কোটা সংস্কার আন্দোলন করেছে। সুতরাং আজকের যে 26 বছরের ছেলেদেরকে আমরা দেখছি এই বিশাল আন্দোলনকে নেতৃত্ব দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটালো, এই নেতৃত্ব দীর্ঘ পরীক্ষা এবং সংগ্রামের ভেতর দিয়ে গড়ে ওঠা নেতৃত্ব।
এখন আরেকটি আন্দোলন আমরা দেখতে পাচ্ছি আসলে ৩৫ বছর পর্যন্ত চাকরির বয়সসীমা নির্ধারণের জন্য আন্দোলন। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এই বিষয়টায় যাওয়ার আগে আমি যেটা বলতে চাই যে সেই আন্দোলনের ভেতরেই আপনি যদি প্রতিটা আন্দোলনের সবচেয়ে বড় চেতনাকে পাওয়া যায় দেয়াল লিখনে। এই আন্দোলনের সময় আমরা দেখেছি নানান রকম দেয়াল লিখন হয়েছে। এই আন্দোলনে আমরা দেখেছি কিছু সাংঘাতিক ধরনের নতুন ধরনের তরুণদেরকে উজ্জীবিত করার মতো গান হয়েছে, সঙ্গীত হয়েছে, র্যাপ মিউজিক, যেটা আমাদের এখানে আগে প্রচলিত ছিল না। সুতরাং এবারের আন্দোলনে তরুণরা যে আন্দোলন করেছে অনেক ধরনের ইউনিক ওয়েতে তারা নিজেদের আকাঙ্ক্ষাকে এক্সপ্রেস করেছে। আপনি যদি সেই র্যাপ মিউজিকের গানগুলোর কথা শোনেন দেখবেন তার মূল কথা হচ্ছে কথা ক, আওয়াজ উঠা। এই দুটো শব্দের ভেতরে কিন্তু এই ১৬ বছরের ফ্যাসিস্ট শাসন কেন এসেছিল, কেন বসেছিল সেটার উত্তর দেয়া আছে। আমরা নীরব ছিলাম। এই ফ্যাসিস্ট একদিনে গড়ে ওঠেনি। যে এই সমাজকে ধ্বংস করেছে, এই অর্থনীতিকে ধ্বংস করেছে, একদিনে গড়ে ওঠেনি। কিন্তু আমরা অনেকেই নীরব ছিলাম। এই নতুন জেনারেশন সেই আহ্বান আমাদের জানিয়েছে যে কথা ক, এবং সে বলে দিয়েছে কার বিরুদ্ধে কথা বলতে হবে। যে আমাদেরকে পেঁচিয়ে ধরেছে একটা বিরাট সাপ, সেই সাপের মাথাটাকে সে ধরতে বলছে। সেটাই কিন্তু এক দফার আন্দোলন। সেটাই হয়েছে জনাব প্রফেসর এম এ মুহিত। আমি যদি একটু আন্তর্জাতিকভাবেও দেখি, যখনই কোনো দেশে কোনো রাষ্ট্রনায়ক দেশের উপরে চেপে বসেছে, আপনি যেটা বলছিলেন সাপের মতো করে, আন্দোলন হয়েছে, তার পতন হয়েছে। কিন্তু তারপর আমরা আবার দেখতে পেয়েছি যারা পরবর্তীতে এসেছে তারা আরও ধ্বংসযজ্ঞ চালিয়েছে। যেমন আরব বসন্তের কথা যদি আমি উল্লেখ করতে চাই, আমরা কি আসলে কি কি বিষয়ের উপর আসলে আমাদের যে আন্দোলনটা, এই আন্দোলনের যে সুফল আমরা যদি পৌঁছে দিতে চাই, কোন বিষয়গুলোর উপরে আমরা নজর রাখলে আসলে সেই সুফলটা আমাদের জাতি পাবে? একেবারে ঠিক জায়গায় প্রশ্নটাকে আপনি নিয়ে গেছেন, ধন্যবাদ। এই আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে এবং পরবর্তীতে আরও বিভিন্ন শক্তি যারা এই আন্দোলনের শেষ পর্যায়ে সম্পৃক্ত হয়েছে, তারা কিন্তু একটি রাজনৈতিক জনগোষ্ঠী। এমনকি যারা নির্দলীয় তারাও রাজনৈতিক, তাদের রাজনৈতিক চিন্তা ভাবনা খুব পরিষ্কারভাবে গড়ে উঠেছে। এদের অনেকেই কিন্তু ২০২০ সাল থেকে বিভিন্ন রাজনৈতিক পাঠচক্র করেছে। অধিকাংশ সময়ে এই গণ অভ্যুত্থান বা বিপ্লবগুলো একটা বিপুল মানুষের ক্ষোভ, বিক্ষোভ এবং আবেগের উপরে গড়ে ওঠে। এই আন্দোলনের ভেতর দিয়ে অনেক প্রত্যাশা তৈরি হয় এবং প্রায়শ সেই প্রত্যাশাগুলো পূরণ হয় না, আন্দোলন বিপ্লব বেহাত হয়ে যায়। এবারের আন্দোলনে আমি আশাবাদী এই কারণে যে এবারের আন্দোলনে নেতৃত্বটা একেবারে অর্গানিকভাবে গড়ে উঠেছে। তাদের একটি দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাজাত একটা রিয়েলাইজেশন আছে এবং এই তরুণরাও কিন্তু এই ব্যাপারে অত্যন্ত সচেতন। আজকে জনপরিসরে পাবলিক স্পেসে বিভিন্ন ধরনের আলোচনা হচ্ছে। সেই আলোচনায় কিন্তু এই তরুণরা বারবার বলছেন, তাদের একটা স্লোগান এখন শোনা যায় রাজপথে, আপনারা শুনবেন, যে আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। সুতরাং এই তরুণরা জানে যে তাদের বিপ্লবটি কিন্তু শেষ হয়নি। তার মানে তাদের লক্ষ্য আসলে তারা জানে তাদের কোন পথে হাঁটতে হবে। আমরা বিরতির পর আপনার কাছে আবারও ফিরে আসছি। থ্যাংক ইউ দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্ট। নিচে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি একটু পর, সাথে থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ইসলামী ব্যাংক প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্টে। আমরা আলোচনায় ফিরে যাচ্ছি। জনাব ডক্টর এম এ মুহিত, আমরা আলোচনা করছিলাম আসলে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশটা কেমন হবে এবং আমাদের আন্দোলনটার সফলতা এবং সুফল যেন আসলে দেশবাসী পায়, সে ব্যাপারটা আমরা ফিরে আসতে চাচ্ছি। এই আন্দোলনের থেকেই আপনি দেখতে পাবেন ছাত্ররা যে আন্দোলন করেছে, অসংখ্য মুষ্টিবদ্ধ হাত ছিল, কিন্তু মিছিলের সব হাত একই হাত ছিল না। এখানে কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররাও এসেছে, পাবলিক ইউনিভার্সিটির ছাত্ররাও এসেছে। এই আন্দোলনটা ছিল কোটার বিরুদ্ধে যে আন্দোলন। সেখান থেকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্রদেরকে সরকারি বাহিনীরা পিটিয়ে বের করে দিল, তখন আন্দোলনটা ঝিমিয়ে পড়ার কথা। কিন্তু পরদিন থেকে দেখা গেল দ্বিগুণ বেগে এবং দ্বিগুণ সংখ্যায় বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা চরম সাহসিকতার পরিচয় দিয়ে
সামনে এগিয়ে আসলো, মিছিল করলো, গুলি খেলো, সংগ্রাম করলো। তা আপনি নিজেকে প্রশ্ন করেন যে এই ছেলেগুলো ইউজুয়ালি এরা সরকারি চাকরির জন্য অতটা থাকে না, এরা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, একটু ওয়েল অফ ফ্যামিলি থেকে আসে, ওরা কেন গেল এই মিছিলে প্রাণ দিতে? কারণ ওদের মধ্যে একটা নীতি নৈতিকতা বোধ তৈরি হয়েছে, যেটা হয়তো আমরা এই ফ্যাসিস্ট শাসনে একটু যারা আমরা ওল্ডার জেনারেশন আমরা কম্প্রোমাইজ করে ফেলছিলাম খুব দ্রুতই ফ্যাসিস্ট রেজিমের সাথে, বিভিন্ন কিছু চলতে থাকুক, চলছে, আমি কি করব। একদম। ইয়াং জেনারেশন কিন্তু এইভাবে দেখে না, তার একটা নীতি নৈতিকতার জায়গা আছে, সে শুধু নিজের লাভ খোঁজেনি, সে ভেবেছে তার ভাইদেরকে এরকম নির্যাতন করা হচ্ছে, এই নির্যাতন অন্যায়, সেটার প্রতিবাদে নেমেছে। তার ভাইকে গুলি করে মারা হয়েছে, সেটা বিচার চায়, বিচারহীনতা সে চায় না। সে দেখেছে তার ভাই একটা যৌক্তিক দাবির জন্য আন্দোলন করছে, সেই দাবি হয়তো তার দাবি বা তার বেনিফিটের জন্য কিছুই হবে না, কিন্তু দাবিটা যৌক্তিক, সেই যৌক্তিক দাবির পেছনে সে মিছিলে যাবে। একদম। এই আন্দোলন থেকেই আসলে তরুণরা বলে দিয়েছে তাদের আচরণ দিয়ে, তাদের প্রতিবাদ দিয়ে, যে কেমন বাংলাদেশ তারা চায়। তারা ফ্যাসিস্টের সঙ্গে আপোষ করা মধ্যবিত্তের যে বাংলাদেশ ছিল, সেই বাংলাদেশ চায় না। তারা যে কোনো অন্যায় দেখলে কথা আওয়াজ ওঠা, সেই বাংলাদেশ চায়। তারা ন্যায়ভিত্তিক বাংলাদেশ চায়। তারা কিন্তু বলেছে যে লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপেন। আমাদের যে সামন্তবাদী চিন্তাভাবনা সমাজে এবং রাজনীতিতে রয়ে গেছে, সামন্ত প্রভুর মতো আমাদের নেতারা মাঝে মাঝে আচরণ করেন, সেটাকে তারা প্রত্যাখ্যান করেছে। তারা সামন্তবাদী রাজনীতি সংস্কৃতির বিপরীতে একটা সুন্দর আধুনিক গণতান্ত্রিক বাংলাদেশ চায়। তারা জবাবদিহিতার রাজনীতি চায়, তারা জবাবদিহিতা চায়। রাজনীতিবিদের কাছ থেকে তারা মিথ্যে কথা প্রতিদিন শুনতে চায় একদম না। তারা রাজনীতিবিদদের সঙ্গে ন্যায় ভিত্তিক আলোচনা করতে চায়, যুক্তিসঙ্গত আলোচনা করতে চায়, এবং পুরো দেশটাকে তারা মেধার ভিত্তিতে সাজিয়ে তুলতে চায়। একটা আপনি বলছিলেন আসলে এই স্টুডেন্টদের কথা, এই মেধাবী এক তরুণ প্রজন্মের কথা, আসলে নানা কারণে আসলে আমরা দেখতে পাচ্ছি বা আন্দোলনের কারণে শিক্ষা ব্যবস্থা একটি দারুণ গ্যাপ হয়ে গেছে। আসলে কবে ফিরবে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্ররা? এবং আবার একটি আন্দোলন দেখছি যে ৩৫ বছর পর্যন্ত চাকরির বয়সসীমা। কিভাবে দেখছেন আসলে শিক্ষায় যদি না ফিরে এই মেধাবী গোষ্ঠী আসলে পিছিয়ে পড়বে? বড় একটা সেশন জট হচ্ছে, খুব বড় এবং প্র্যাকটিক্যাল এবং রিয়েল একটা সমস্যায় কথা তুলে ধরেছেন। আজকে শিক্ষার্থীদের আসলে শিক্ষাঙ্গন, শিক্ষা থেকে দূরে, শিক্ষা কার্যক্রমগুলো এখনো পুরোদস্তুর চালু হয়নি, ছাত্ররা বসতে পারছি না। কেন পারছে না? আমার কাছে মনে হয় আমরা তো আসলে একটা কঠিন সময়ের মধ্যে গেলাম। আমরা বলিনি বা বলবো না, কিন্তু ৩৬ দিনে রাজপথে ১৫০০ মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। এটা কি একটা গৃহযুদ্ধই তো প্রায় লেগে গিয়েছিল একদম। এবং সেই সিভিল ওয়ারের মতো সিচুয়েশনে রাস্তায় এই ছেলে মেয়েগুলো নিজেরা যুদ্ধ করেছে, বন্ধুকে মরতে দেখেছে, বন্ধুর হাত পা গুলি খেয়ে উড়ে যেতে দেখেছে। আমি সেদিন এক তরুণের কথা শুনছিলাম, তার চোখের সামনে সে ৫ জনকে মৃত্যুবরণ করতে দেখেছে, তার হাতের উপরে সে একজনকে মরে যেতে দেখেছে, এবং শেষ অবধি ৫ তারিখ সকালে যুদ্ধরত অবস্থায় তার বাম হাতটা চলে গেছে। এখন এই ছেলেগুলো যে যুদ্ধে যাবে, এবং সংখ্যার দিক দিয়ে দেখুন ১৫০০-র উপরে নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, প্রায় ২০ থেকে ২৫ হাজার ছাত্রছাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের অনেকের চোখ দৃষ্টি চিরতরে চলে গেছে, তাদের অনেকের হাত চলে গেছে, পা চলে গেছে। এটা হচ্ছে একটা দিক। কয়েক লক্ষ ছেলে মেয়ে ভীষণভাবে ট্রমাটাইজড হয়েছে। আমরা কিন্তু শারীরিক যে আঘাতগুলো সেগুলোর কথা ভাবছি, এই যে লক্ষাধিক ছেলে ১ মাস ধরে রাস্তায় যুদ্ধ করলো, এটা একটা ট্রমা। এবং একটা আছে যে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, যুদ্ধ করলে, যুদ্ধ দেখলে, ফেরত আসলে অনেকের মধ্যে এটা হয়। এদের মধ্যে আতঙ্ক থাকে, এরা দুঃস্বপ্নে রাতের বেলা ঘুম থেকে জেগে ওঠে, সেই স্মৃতিগুলো তাদেরকে বারবার তাড়া করে। এরকম কিন্তু লক্ষাধিক ছাত্রছাত্রী আছে যাদের মেন্টাল কাউন্সেলিং দরকার। একদম। পাশাপাশি এই ছাত্রদেরকে আমরা সেই শিক্ষাঙ্গনে ফিরতে বলছি, যেই শিক্ষাঙ্গনে অন্তত প্রতিটা জায়গায় অর্ধেক না হলেও ৪ ভাগের ১ ভাগ ছাত্রছাত্রী শিক্ষার্থী ছিল, যারা ছাত্রলীগের এই অন্যায়গুলো, অত্যাচারগুলো ক্যাম্পাসে করত। ওই শিক্ষার্থীদের পাশে গিয়ে এই ছাত্ররা কিভাবে ক্লাসে বসবে? ১৫ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ১৬ তারিখে এই ছাত্ররা ছাত্রীদেরকে যেভাবে পিটিয়েছে, কোনো বিবেকবান ছাত্রছাত্রী ওই যে ছাত্রটি পিটিয়েছে সেই নির্যাতনকারী ছাত্রের পাশে কিভাবে ক্লাসে বসবে? অনেকগুলো আনরিজলভড ইস্যু আছে। পাশাপাশি এই আন্দোলন সংগ্রাম, দেশ কিন্তু এখনো সেইভাবে পুরো মাত্রায় স্থিতিশীল না। ছাত্রদেরকে বিভিন্নভাবে সংগঠিত থাকতে হচ্ছে,
বিভিন্ন বিষয়ে কথা বলতে হচ্ছে। সো এটা একটা ডিফিকাল্ট টাইম, কিন্তু শেষ পর্যন্ত ছাত্রদেরকে শিক্ষাঙ্গনে, শিক্ষার্থীদের ক্লাসে ফেরত যেতে হবে এবং সেই পরিবেশ তৈরি হবে, সেই পরিবেশটা তৈরি হবে, তৈরি করতে হবে অবশ্যই। এবং এই সরকারের সবচেয়ে বড় শক্তি হচ্ছে এই ছাত্র জনতা এবং সকল রাজনৈতিক দল এই সরকারকে সমর্থন দিচ্ছে। সুতরাং তাদেরকেই এই দায়িত্বটা সুচারুভাবে পালন করে শিক্ষাঙ্গনে সেই পরিবেশটা তৈরি করতে হবে। নির্যাতনের সঙ্গে, নিপীড়নের সঙ্গে যে ছাত্ররা জড়িত ছিল, এমনকি যদি 2-4 জন শিক্ষকরাও এটাতে ইন্ধন দিয়ে থাকেন, সেই ব্যাপারগুলো পরিষ্কার করতে হবে অবস্থান। একদম। জনাব এম এ মুহিত, আপনি আসলে রাজনীতির সাথে অনেকদিন ধরে জড়িত। আমি যদি একটু রাজনীতিতে আসি, বর্তমান প্রেক্ষাপট আসলে পজিটিভ রাজনীতির কোনো বিকল্প নেই। একটি যে পুরনো ধারা রাজনীতি চলে আসছিল, আপনি বলছিলেন নেতা নেত্রীরা নিজেদের একটু কর্তৃত্ববাদী মনে করে বা তারাই মনে করে তারা সব, কিন্তু জনগণের জন্য যে তারা সেই বিষয়টি ভুলে গিয়েছে। আসলে এই বর্তমান প্রেক্ষাপটে যদি চিন্তা করি, এবং আপনি রাজনীতির সাথে যেহেতু বহুদিন ধরে জড়িত, এই পজিটিভ রাজনীতি আসলে কিভাবে তৈরি করা যায় এবং মানুষের ভিতরে যে রাজনীতি এবং ছাত্ররা যে রাজনীতি বিমুখ, কিভাবে তাদের ফিরিয়ে আনা যায়? আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেটার একজন রাজনৈতিক কর্মী। আমার নির্বাচনী এলাকা শাহজাদপুরে 2018 সালে আমার দলের পক্ষ থেকে ধানের শীষ নিয়ে নির্বাচন করেছি। এখনও সংগঠনের কাজ করে যাচ্ছি। তা আমাদের মনে রাখতে হবে, আজকের যে বাংলাদেশ, এটা কিন্তু 5ই আগস্টের আগের বাংলাদেশের সাথে ভিন্ন একটি বাংলাদেশ। এবং অনেক সময় আমরা রাজনীতি নিয়ে যে ঢালাও কথাগুলো বলি, তার অনেকটাই কিন্তু আমাদের সেই আগের যে বাংলাদেশ, সেই বাংলাদেশের রাজনীতি। আজকে যদি আপনি তাকান, আমি অনেকটাই আশাবাদী হতে পারি। এক হচ্ছে তরুণদের যে ডিম্যান্ড, যে চাহিদা, এটা অত্যন্ত জোরালোভাবে উঠে এসেছে। তারা আগের সেই ফ্যাসিস্ট শাসন, সেই স্বৈরাচার, সেই এক দল আরেক দলকে দোষ দেওয়া, এই রাজনীতি আর তারা চায় না। দ্বিতীয়টা হচ্ছে গণতান্ত্রিক অভিযাত্রার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। সামনে নির্বাচন হবে বলে আমরা পুরো জাতি অপেক্ষায় আছি, আশায় আছি। যখনই গণতন্ত্রের পথে দেশ হাঁটতে শুরু করে, তখনই প্রতিটা রাজনৈতিক দলকে কিন্তু জনগণের কথা ভাবতে শুরু করতে হয়, জনগণের সেন্টিমেন্টটাকে বুঝতে শুরু করতে হয়। এবং আমি মনে করি আজকে যদি আপনি গভীরভাবে লক্ষ্য করেন, একমাত্র ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছাড়া বাকি সমস্ত রাজনৈতিক দল, ডানপন্থী হোক, বামপন্থী হোক, ইসলামপন্থী হোক, সেকুলারপন্থী হোক, সবাই কিন্তু একসাথে হয়েছে। শেখ হাসিনার পতন চেয়েছে, সেই পতন ঘটেছে, আজও তারা একসাথে আছে এবং বর্তমান সরকারকে এই সমস্ত রাজনৈতিক দল সমর্থন দিচ্ছে। তো এটা একটা আমাদের 53 বছরের জাতীয় ইতিহাসে প্রথমবারের মতো একটা ইউনিক পলিটিক্যাল সিচুয়েশনে আমরা আছি। এই যে জাতীয় ঐক্যটা তৈরি হয়েছে, আমি মনে করি আগামী দিনের পজিটিভ রাজনীতিতে সেটা একটা শক্তি। আমার নেতা দেশনায়ক আমরা আসলে সেই পজিটিভ বাংলাদেশ সামনে দেখতে পারবো আশা করি। অসংখ্য ধন্যবাদ, সময় স্বল্পতার কারণে আজকে বিদায় নিতে হচ্ছে। অশেষ ধন্যবাদ। এবং দেশনায়ক তারেক রহমান কিন্তু এই ইনক্লুসিভ রাজনীতির কথা বলছেন, সহনশীলতার কথা বলছেন, ঐক্যের কথা বলছেন। ধন্যবাদ সবাইকে। দর্শক, আপনারা দেখছিলেন ইসলামী ব্যাংক প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্ট। আমাদের সাথে অতিথি ছিলেন প্রফেসর ডক্টর এম এ মুহিত, শিক্ষাবিদ, গবেষক এবং রাজনীতির সাথে জড়িত। ধন্যবাদ সবাইকে। সাথে থাকুন, দেখতে থাকুন হ্যাপেনিং পয়েন্ট। আগামীকাল আবারও দেখা হবে নতুন বিষয় নিয়ে। ধন্যবাদ সবাইকে।